মুভি শুরু হয় জিসুন নামের এক কোরিয়ান ছেলেকে নিয়ে। জাপানের একটি কোম্পানিতে সেলসম্যান হিসাবে কাজ করে সে। কোম্পানিটি মূলত বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ ও হার্বাল প্রোডাক্ট বিক্রি করে। কিন্তু জিসুনের জীবনটা তখন মোটেও ভালো যাচ্ছিল না, কারণ আগামী মাস থেকেই তার চাকরিটা চলে যাওয়ার কথা আছে। তবে চাকরি ছাড়ার আগে কোম্পানি থেকে তাকে শেষবারের মতো একটি কাজ দেওয়া হয়। কিছু প্রোডাক্ট বিক্রি করার জন্য তাকে যেতে হবে ওকিনাওয়াতে। কিন্তু জিসুন তখনও জানতো না এই ছোট্ট সফরটাই তার পুরো জীবনটাকে বদলে দিতে চলেছে। ওকিনাওয়ায় যাওয়ার আগের রাতে বাড়ি ফিরে জিসুন এমন একটা দৃশ্য দেখে যেটা তার জীবনে আরও একটা বড় ধাক্কা এনে ফেলে। সে তার গার্লফ্রেন্ড ইউরিকে অন্য একটা ছেলের সাথে দেখতে পায়। জিসুন কিছু বুঝে ওঠার আগেই ইউরি তাকে জানিয়ে দেয় তাদের সম্পর্ক এখানেই শেষ। একদিকে চাকরি হারানোর ভয়, অন্যদিকে ভালোবাসার মানুষটাও তাকে ছেড়ে চলে গেছে। তবুও পরের দিন নিজের মনকে শক্ত করে জিসুন ওকিনাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে নিজের কাজ শেষ করার পর সে কোম্পানিতে ফোন করে জানায় সে প্রোডাক্টগুলো বিক্রি করে দিয়েছে। কিন্তু ওপাশ থেকে যে খবরটা সে পায় সেটা শুনে তার মন পুরো ভেঙে যায়। তার কোম্পানিটা ডুপ্লিকেট প্রোডাক্ট তৈরি করার অভিযোগে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে চাকরিটা এমনিতেই কিছুদিন পর চলে যাওয়ার কথা ছিল সেটাও আর তার কাছে নেই। জিসুন তখন পুরোপুরি দিশেহারা হয়ে যায়। চাকরি নেই, প্রেমিকা নেই, ভবিষ্যতেরও কোনো ঠিক নেই। শেষ পর্যন্ত হতাশ হয়ে সে একটি পার্কে গিয়ে চুপচাপ বসে থাকে। তবে জিসুন একেবারে একা ছিল তেমনটাও নয়, তার পরিবার ছিল। আর্থিকভাবেও সে খুব খারাপ পরিবারের ছেলে ছিল না। তার বাবা হোটেলের ব্যবসার সাথে যুক্ত ছিল। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। জিসুন আর তার বাবার সম্পর্ক একেবারে ভালো ছিল না। তার বাবা ছিল খুবই কঠোর স্বভাবের। সবসময় চাইতেন জিসুন যেন তার নিয়ম মেনে চলে। কিন্তু জিসুন ছোটবেলা থেকে নিজের মতো করে বাঁচতে চেয়েছিল। তাই একসময় বাবা মা পরিবার সব কিছু ছেড়ে সে জাপানে চলে আসে। আর এখন জাপানেও যখন তার সব কিছু শেষ হয়ে গেছে তখন সে কোথায় যাবে সেটাই বুঝতে পারছিল না। ঠিক সেই সময় তার জীবনে আসে কাওয়ামোটো এবং সাকুরা। তারা যখন জানতে পারে জিসুন একজন কোরিয়ান তখন বেশ আগ্রহ নিয়েই তারা তার সাথে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে তাকে ড্রিঙ্ক করায় এবং ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলে এবং তার কথা শোনে। জিসুনও আর নিজের কষ্ট লুকিয়ে রাখতে পারছিল না। সে তাদের সব কিছু খুলে বলে। চাকরি চলে গেছে, গার্লফ্রেন্ড ধোঁকা দিয়েছে, আর নিজের পরিবারের কাছেও সে ফিরতে চায় না। যেহেতু জিসুনে এখনই টোকিওতে যেতে পারছে না, আবার কোরিয়াতেও ফিরতে চায় না, তাই কিছুদিনের জন্য ওকিনাওয়াতেই থেকে যাওয়ার কথা বলে। কিন্তু এতক্ষণে জিসুনের মাথায় নেশা চড়ে গেছে। কথা বলতে বলতে শেষ পর্যন্ত সে বারের মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম ভাঙার পর জিসুন চোখ খুলে দেখে সে একটি সম্পূর্ণ অচেনা বাড়িতে শুয়ে আছে। জিসুন তো অবাক। তখন কাওয়ামোটো তাকে জানায় চাইলে সে এখন থেকে এখানে থাকতে পারে। শুধু তাই নয়, তার একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট রয়েছে। সেখানে কোরিয়ান ভাষার একজন নতুন শিক্ষক দরকার, আর সেই শিক্ষক হবে জিসুন। জিসুন সঙ্গে সঙ্গে রাজি হতে চায় না, কারণ সে জীবনে কখনো কাউকে পড়ায়নি। কিন্তু কাওয়ামোটো তখন তাকে মনে করিয়ে দেয় গতরাতে নেশার ঘোরেই জিসুন এই কাজের জন্য রাজি হয়ে গিয়েছিল। এখন পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর সত্যি বলতে চাকরিটা জিসুনের দরকারও ছিল। তাই বাধ্য হয়ে সে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। নতুন চাকরি, নতুন জীবন। প্রথম দিন ক্লাসে ঢুকেই জিসুন বেশ নার্ভাস হয়ে পড়ে। সামনে কয়েকজন স্টুডেন্ট বসে আছে, কিন্তু তাদের কারোর মধ্যেই নতুন শিক্ষকের প্রতি খুব একটা আগ্রহ দেখা যায় না। কেউ তাকে সিরিয়াস নিচ্ছিল না। তবে সবার মধ্যে একজন মেয়ে জিসুনের নজর কাড়ে। তার নাম হিমারি। মেয়েটি পুরো ক্লাস জুড়ে অদ্ভুতভাবে জিসুনের দিকে তাকিয়ে থাকে। জিসুন কিছুটা অবাক হলেও বিষয়টা খুব একটা গুরুত্ব দেয় না। পরে কাওয়ামোটো এবং সাকুরার কাছ থেকে সে জানতে পারে হিমারি আসলে খুব মন দিয়ে কোরিয়ান ভাষা শিখতে চায়, কারণ হিমারি বর্তমানে একটি ট্রাভেলিং এজেন্সিতে ইন্টার্নাল হিসাবে কাজ করে। শুধু কিছুটা কোরিয়ান বলতে পারে বলেই তাকে সেখানে চাকরি দেওয়া হয়েছে। কিন্তু চাকরিটা পার্মানেন্ট করতে হলে তাকে আরও ভালোভাবে কোরিয়ান শিখতে হবে। আর চাকরিটা হিমারির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তার পরিবারের একমাত্র উপার্জনকারী সে নিজেই। ছোটবেলাতেই হিমারি তার বাবা মাকে হারিয়েছে। এখন সে তার অসুস্থ দাদিকে নিয়ে থাকে। দাদির দেখাশোনা থেকে শুরু করে সংসারের সব দায়িত্ব সবকিছুই হিমারির একাই সামলাতে হয়। কিন্তু এখানেই তার গল্প শেষ নয়। হিমারির জীবনে আরও একজন আছে, তার 5 বছরের ছেলে। তার নাম কুয়ান।
খুব অল্প বয়সেই হিমারি প্রেগনেন্ট হয়ে পড়েছিল। তার বয়ফ্রেন্ড সেই সময় তাকে ছেড়ে চলে যায়। তবুও হিমারি হাল ছাড়েনি। সে একাই কুয়ানকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নেয়। আজও একা হাতে ছেলেকে বড় করছে। দিনে চাকরি, রাতে সংসার, তারপরও নিজের ভবিষ্যতের জন্য কোরিয়ান ভাষা শেখার চেষ্টা করছে। হিমারির এই গল্প শুনে জিসুনের মনেও তার প্রতি একটা আলাদা মায়া তৈরি হয়। একদিন অফিসে হিমারি জানতে পারে তাদের ট্রাভেলিং এজেন্সির সাথে একটি কোরিয়ান ট্রাভেল এজেন্সির যোগাযোগ হয়েছে। তারা অনেক কোরিয়ান ট্যুরিস্টদের ওকিনাওয়ায় পাঠাবে, আর সেই ট্যুরিস্টদের দেখাশোনা করার দায়িত্ব পড়েছে হিমারির এজেন্সির ওপর। কিন্তু সমস্যা হলো পুরো অফিসে কোরিয়ান ভাষা কিছুটা জানে, সেটা হলো শুধু হিমারি। তাই তাকেই এই দায়িত্ব দেওয়া হবে। খবরটা শুনেই হিমারির বুক ধড়ফড় করতে শুরু করে, কারণ কোরিয়ান ট্যুরিস্টদের সামনে গিয়ে কথা বলার মতো আত্মবিশ্বাস তার এখনও তৈরি হয়নি। এদিকে জিসুনও একটা সমস্যায় পড়েছে। সে বুঝতে পারছে তার ক্লাসের স্টুডেন্টরা পড়াশোনাটা মোটেও উপভোগ করছে না, শুধু একজনকে বাদ দিয়ে, হিমারি। সে মন দিয়ে জিসুনের কথা শুনছে, খাতায় নোট নিচ্ছে, এমনকি প্রতিটা বিষয় খুব গুরুত্ব দিয়ে লিখে রাখছে। এটা দেখে জিসুনের ভালো লাগে। আর হিমারির সামনে কোরিয়ান ট্যুরিস্টদের গাইড করার দায়িত্ব আসায় সে ঠিক করে তাকে আরও ভালোভাবে কোরিয়ান ভাষাটা শেখাতে হবে। একদিন অফিসে হিমারির বস তাকে কোরিয়ান ট্রাভেল এজেন্সি থেকে আসা একটি ইমেল অনুবাদ করে প্রিন্ট করে আনতে বলে, কিন্তু হিমারি ঠিকমতো বুঝতে পারছিল না। পরে সাহায্যের জন্য চলে আসে তার কোরিয়ান টিচার জিসুনের কাছে। জিসুন তাকে অনুবাদ করতে সাহায্য করে। এরপর হিমারি হঠাৎ করেই তার কাছে একটি অনুরোধ করে বসে। সে চায় জিসুন যেন প্রতি উইকেন্ডে তাকে আলাদা করে প্রাইভেট কোরিয়ান ক্লাস করায়। শুধু তাই নয়, হিমারি জিসুনকে আরও একটি অনুরোধ করে। সে বলে ওকিনাওয়ার বিভিন্ন জায়গা যেন সে তার সাথে ঘুরতে যায়, কারণ ভবিষ্যতে কোরিয়ান ট্যুরিস্টদের সে যেসব জায়গায় নিয়ে যাবে সেগুলো আগে থেকেই দেখে এবং প্র্যাকটিস করে নিতে চায়। জিসুন ব্যাপারটা কাওমোটো আর সাকুরাকে বলতেই তারা তাকে নিয়ে মজা করতে শুরু করে। তারা জানতে চায় জিসুন কি হিমারিকে পছন্দ করতে শুরু করেছে। জিসুন সঙ্গে সঙ্গে অস্বীকার করে, কিন্তু মুখে সে যতই না বলুক তার মন ততদিনে অন্য কথা বলতে শুরু করেছে। কথার মতো তারা দুজনে ওকিনাওয়াতে ঘুরতে বের হয়। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকে যেখানে সে ট্যুরিস্টদের নিয়ে যাবে। জিসুন যেসব কথা বলছিল হিমারি সেসব কথা একটা খাতায় নোট করে রাখতে থাকে। জিসুন তাকে ইতিহাসের থেকে এখানকার কালচার, খাওয়ার দাওয়ারের ওপরে বেশি কথা বলতে বলে, কারণ কোরিয়া এবং জাপানের মধ্যের ইতিহাস খুব একটা ভালো ছিল না। তাই ইতিহাসের পাতা খুললে হয়তো ঝগড়াও লেগে যেতে পারে। দুজনের মধ্যে সেদিন বেশ ভালোই সময় কাটে। জিসুনেরও হিমারির সাথে থাকতে বেশ ভালোই লাগছিল। এমনকি সে দুজনের জন্য ম্যাচিং টি শার্ট পর্যন্ত কিনে ফেলে, যার ওপর সুন্দর খরগোশের ছবি আঁকা ছিল। সব কিছু যেন ধীরে ধীরে একটা সুন্দর সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ হিমারির ফোন বেজে ওঠে। বাড়ি থেকে জানানো হয় কুয়ান এখনও বাড়ি ফেরেনি। জিসুন তখন প্রথমবারের মতো জানতে পারে হিমারির একটা ছেলেও আছে। আর এক মুহূর্ত দেরি না করে সে হিমারির সাথে কুয়ানকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক জায়গা খোঁজার পর অবশেষে তারা কুয়ানকে খুঁজে পায়। এরপর হিমারি জিসুনকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং তার দাদির সাথে পরিচয় করিয়ে দেয়। অদ্ভুতভাবে হিমারির দাদিও জিসুনকে বেশ পছন্দ করে ফেলে। কিছুক্ষণ পর জিসুন যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিল তখন সে সাহস করে হিমারিকে কুয়ানের বাবার কথা জিজ্ঞাসা করে। হিমারি এবার তার জীবনের পুরো কষ্টের কথাগুলো জিসুনকে খুলে বলে। কিভাবে তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিভাবে সে একাই কুয়ানকে বড় করছে। হিমারির কথা শুনে জিসুনও নিজের জীবনের একটা গোপন দরজা খুলে দেয়। সে জানায় তার বাবা খুবই কঠোর মানুষ। বাবা সবসময় তাকে নিজের নিয়ম মেনেই চলতে বলে, কিন্তু জিসুন নিজের মতো করে বাঁচতে চেয়েছিল। তাই সেই কারণেই বাবা মায়ের থেকে দূরে গিয়ে সে জাপানে চলে আসে। দুজনের জীবনেই যেন আলাদা আলাদা কষ্ট, কিন্তু সেই কষ্টগুলোই যেন তাদের দুজনকে একে অপরের আরও কাছে নিয়ে আসে। আর তার ছেলেও জিসুনকে পছন্দ করতে শুরু করে। এরপর থেকে জিসুন প্রায় হিমারিদের বাড়ি আসতে থাকে। কখনো সে হিমারির দাদির সাথে রান্না করে, কখনো কুয়ানকে স্কুল থেকে নিয়ে আসে। কুয়ানের সাথে জিসুনের একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়। তারা একসাথে ফুটবল খেলে। কুয়ানের কাছে এই সময়গুলো ছিল বিশেষ, কারণ সে সব সময় একজন বাবার মতো কাউকে পাশে চেয়েছিল। আর জিসুন ধীরে ধীরে তার জীবনে সেই অংশটাই হয়ে ওঠে।
অন্যদিকে ইনস্টিটিউটের ক্লাসেও জিসুন আর হিমারির সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। জিসুন নিজের পড়াশোনার পদ্ধতিতে পরিবর্তন আনে, যার ফলে অন্য ছাত্রছাত্রীরাও ধীরে ধীরে তার ক্লাসে আগ্রহী হয়ে ওঠে। আর হিমারি দিনরাত পরিশ্রম করে কোরিয়ান ভাষা শিখতে থাকে। তার কথা বলার দক্ষতা প্রতিদিন আগের থেকে ভালো হতে থাকে। কিন্তু এবারে জিসুনের সামনে আসে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। একদিন হঠাৎ জিসুনের মা তাকে কল করে। তার মা জানতে পেরেছে জিসুনের গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। তাই তিনি ছেলেকে কোরিয়াতে ফিরে আসতে বলেন। হয়তো পরিবারের কাছে ফিরে গেলে জিসুন আবার নতুন করে জীবন শুরু করতে পারত। কিন্তু জিসুন এবার সাফ জানিয়ে দেয় সে কোরিয়ায় ফিরবে না, কারণ একদিকে সে তার বাবার কাছে ফিরে যেতে চায় না, আর অন্যদিকে এই মুহূর্তে হিমারির তাকে সবচেয়ে বেশি প্রয়োজন। যে মেয়েটা নিজের পুরো জীবনটা একা হাতে সামলাচ্ছে, যে নিজের পরিবারকে বাঁচানোর জন্য দিন রাত পরিশ্রম করছে, আর যে ধীরে ধীরে জিসুনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে, তার পাশে দাঁড়ানোর জন্য এবারে জিসুন নিজের অতীতকেও পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একদিন কোয়ানকে স্কুল থেকে আনতে যায় জিসুন। সেখানেই কোয়ান তাকে তার নোটবুক দেখায়। নোটবুক খুলতেই জিসুন দেখতে পায় ভালো কাজ করার জন্য কোয়ান প্রচুর গুড ওয়ার্ক স্ট্যাম্প পেয়েছে। ছোট্ট একটা বিষয় হলেও এটা জিসুনের মাথায় দারুণ একটা আইডিয়া এনে দেয়। সে হিমারির জন্য কিনা টি শার্টে থাকা খরগোশের ছবিটা দেখে ঠিক একই রকম একটা খরগোশের স্ট্যাম্প বানিয়ে ফেলে। তারপর সুযোগ বুঝে হিমারির ডেস্কের পেপারে সেই স্ট্যাম্পটা লাগিয়ে দেয়। ব্যাস, এতেই শুরু হয়ে যায় মজা। স্ট্যাম্পটা দেখেই ক্লাসের বাকি স্টুডেন্টরা জিসুনকে হিমারির নাম ধরে রাগাতে থাকে, আর জিসুনও লজ্জায় পড়ে যায়। তবে পরিস্থিতি সামলাতে সে বলে সে নাকি শুধু হিমারির ভালো কাজের জন্যই তাকে এই স্ট্যাম্পটা দিয়েছে। কিন্তু জিসুন যতই বিষয়টা স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করুক না কেন, হিমারি কিন্তু মনে মনে এই স্পেশাল ট্রিটমেন্টটা বেশ উপভোগ করছিল। একদিন অফিসে হিমারির বস তাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়। কোরিয়ান ট্যুরিস্টদের ওকিনাওয়ায় পাঠানোর আগে কোরিয়ান ট্যুরিস্ট এজেন্সির বস, যার নাম চই, সে নিজেই ওকিনাওয়া আসতে চায়। তার উদ্দেশ্য একটাই, তারা যে ট্যুরিস্টদের পাঠাবে তাদের কোথায় রাখা হবে, কিভাবে ঘোরানো হবে এবং পুরো ট্যুরিস্টদের ব্যবস্থা কেমন হবে সেটা নিজের চোখে দেখতে চায়। আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় হিমারির ওপরে। তাকে পুরো সময় চোয়ের সঙ্গে থাকতে হবে। শুধু তাই নয়, তার সঙ্গে কোরিয়ান ভাষায় কথা বলতে হবে। তবে সমস্যা হলো হিমারির কোরিয়ান এখনও পুরোপুরি ভালো হয়নি। নিজের কাজের মধ্যে কোনো ভুল বা ঝামেলা হোক সেটা সে একদমই চায় না। তাই শেষমেশ আবারও তাকে ভরসা করতে হয় জিসুনের ওপরে। হিমারিকে সাহায্য করতে জিসুনও মাইক্রোফোন এবং রিসিভার নিয়ে হাজির হয়ে যায় মিটিংয়ের জায়গায়। তবে সে সরাসরি তাদের সামনে থাকে না। প্রায় 100 মিটার দূর থেকেই জিসুন রিসিভারের মাধ্যমে হিমারি এবং চোয়ের কথাবার্তা শুনতে থাকে। হিমারির কাছেও লাগানো থাকে একটা মাইক্রোফোন। চই হিমারিকে কিছু বললেই জিসুন দ্রুত সেটা অনুবাদ করে হিমারিকে জানিয়ে দেয়। শুধু অনুবাদ করেই থামে না জিসুন, চইকে কোরিয়ান ভাষায় কি উত্তর দিতে হবে সেটাও হিমারিকে বলে দেয়। আর হিমারিও জিসুনের বলা কথাগুলো একদম হুবহু চইকে বলতে থাকে। এভাবেই জিসুন আড়াল থেকে হিমারিকে সাহায্য করতে থাকে। কিন্তু হঠাৎ করেই জিসুনের চেহারাটা কেমন একটা হয়ে যায়, কারণ চই যখন হিমারিকে কিছু পার্সোনাল প্রশ্ন করতে শুরু করে তখন দূরে বসে থাকা জিসুনের মনে অদ্ভুত একটা অস্বস্তি তৈরি হয়। জিসুন একটু জেলাস ফিল করে। এরপর হিমারির বস তাকে চইকে পুরো ওকিনাওয়া ঘুরে দেখাতে বলে, কারণ চই যদি তাদের সার্ভিসে সন্তুষ্ট হয় তাহলে সন্ধ্যা ফিরে এসেই বাকি কন্ট্রাক্টে সাইন করে দেবে। তাই হিমারিও চইকে নিয়ে ওকিনাওয়ায় ঘুরতে বেরিয়ে পড়ে। প্রথমে তাকে একটা ভালো রেস্টুরেন্টে লাঞ্চ করায়, তারপর নিয়ে যায় অ্যাকোরিয়ামে, এরপর সমুদ্র সৈকতে ঘুরিয়ে দেখায়। কিন্তু হিমারি যতই চইকে নিয়ে ঘুরুক, কিন্তু জিসুন তাদের পেছন ছাড়েনি। সে দূর থেকে পুরো সময় তাদের ফলো করতে থাকে। এদিকে চইও হিমারির সঙ্গে কথা বলতে বলতে জানায় তারও অল্প স্বল্প জাপানি জানা আছে, কারণ সেও জাপানি ভাষার ক্লাস নিচ্ছে। হিমারি তখনও বুঝতে পারেনি পরের মুহূর্তে কি হতে চলেছে, কারণ কিছুক্ষণ পর চই হঠাৎ কিছু জরুরি কাজের কথা বলে হিমারিকে নিজের সঙ্গে হোটেল রুমে নিয়ে যায়। কিন্তু হোটেল রুমে ঢোকার পরেই হিমারি বুঝতে পারে চোয়ের উদ্দেশ্য মোটেও ভালো নয়।
চই যখন তার দিকে এগিয়ে আসতে থাকে তখন ভয় পেয়ে হিমারি জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আর হিমারির সেই চিৎকার শুনে জিসুন তাকে বাঁচাতে ছুটে আসে। কিন্তু সমস্যা হলো রুমের দরজা ভেতর থেকে লক করা। তাই জিসুন বাধ্য হয়ে বারান্দার দিক থেকে রুমে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেখানেও একই অবস্থা। ঠিক তখনই সে এমন একটা কাণ্ড করে বসে যেটা দেখে চইও কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যায়। জিসুন কাঁচের দরজার ওপাশে দাঁড়িয়ে অদ্ভুতভাবে নাচতে শুরু করে। চোয়ের মনোযোগ যখন জিসুনের সেই আজব কাণ্ডের দিকে চলে যায় তখন হিমারি আর এক মুহূর্ত দেরি না করে পাশে থাকা একটা ফুলদানি তুলে নিয়ে চোয়ের মাথায় সজোরে আঘাত করে। আঘাত খেয়ে চই মাটিতে লুটিয়ে পড়ে আর জ্ঞান হারিয়ে ফেলে। আর এই সুযোগে হিমারি ও জিসুন সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরের দিন অফিসে পৌঁছাতেই হিমারির বস তাকে একটা খারাপ খবর দেয়। গতরাতের ঘটনার পর সেই কোরিয়ান এজেন্সি তাদের সঙ্গে করা পুরো কন্ট্রাক্টটা বাতিল করে দিয়েছে। এটা শুনে হিমারি ধরেই নেয় এবারে হয়তো তার চাকরিটা পুরোপুরি গেল। কিন্তু বস তাকে বরখাস্ত করার বদলে এমন একটা সিদ্ধান্ত নেন যেটা হিমারি একেবারে আশা করেনি। তিনি হিমারির এই চাকরিটা পার্মানেন্ট করে দেন, কারণ চোয়ের সঙ্গে কথা বলার সময় হিমারি যেভাবে কোরিয়ান ভাষায় কথা বলছিল ঠিক এমনই একজন লোকের তাদের এই কোম্পানিতে সবচেয়ে বেশি প্রয়োজন। ফলে চাকরি হারানোর ভয়টা মুহূর্তের মধ্যেই পরিণত হয় আনন্দে। সেদিন সন্ধ্যায় হিমারির চাকরি পার্মানেন্ট হওয়ার খুশিতে তারা সকলে একটা পার্টি আয়োজন করে। আর সেই পার্টিতে হিমারি জিসুনকেও আমন্ত্রিত করেছিল। পার্টি শেষ হওয়ার পর দুজনে যখন একসঙ্গে বাড়ি ফিরছিল তখন জিসুন অবশেষে নিজের মনের কথাটা হিমারিকে বলে দেয়। সে স্বীকার করে সে হিমারিকে ভালোবেসে ফেলেছে। তবে জিসুনের জন্য সবচেয়ে বড় ধাক্কা তখন লাগে যখন সে জানতে পারে যে হিমারির মনেও তার জন্য একই অনুভূতি তৈরি হয়ে গেছে। তাই আর কোনো কথা না বাড়িয়ে দুজনে একে অপরকে কিস করে। মনে হচ্ছিল এতদিনের অপেক্ষার পর অবশেষে তাদের ভালোবাসার গল্পটা শুরু হতে চলেছে। কিন্তু ঠিক তখনই সেখানে এসে হাজির হয় হিমারির প্রথমের প্রেমিক, যে হিমারির কাছে ক্ষমা চাইতে থাকে, তাকে ছেড়ে যাওয়ার জন্য নিজের ভুল স্বীকার করে। আর সেই দৃশ্যটা দেখে জিসুনের মুখের হাসিটা এক মুহূর্তে উধাও হয়ে যায়। সে হিমারিকে কিছুই বলে না, শুধু চুপচাপ সেখান থেকে চলে যায়। পরে নিজের কষ্টের কথাগুলো জিসুন সাকুরা এবং কাওয়ামোটোকে জানায়, কিন্তু তাদের কথা শুনে জিসুন আরও বেশি ভেঙে পড়ে। তারা বলে কোয়ানের ভবিষ্যতের কথা চিন্তা করলে হিমারি আর তার এক্স প্রেমিকের আবার একসঙ্গে হয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে। কথাটা যুক্তির দিক থেকে সঠিক হলেও জিসুনের হৃদয় সেটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর ঠিক তখনই আসে আরও একটা খবর। জিসুনের ফোনে তার মায়ের কল আসে। মা জানায় তার বাবার শরীর হঠাৎ অনেক খারাপ হয়ে গেছে, তিনি হাসপাতালে ভর্তি আছেন। জিসুনকে যত দ্রুত সম্ভব কোরিয়াতে ফিরে আসতে হবে। বাবার কথা শুনে জিসুন আর এক মুহূর্ত দেরি করে না, সে সরাসরি কোরিয়ায় ফিরে যায়। হাসপাতালে গিয়ে সে তার বাবাকে দেখতে পায়। তখন তার মা তাকে জানান তার বাবা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল, তার ব্লাড সুগার অনেক বেশি। বাবা ইচ্ছা করেই জিসুনকে নিজের অসুস্থতার কথা জানাননি, কারণ তিনি জানতেন জিসুন নিজের মতো করে স্বাধীন জীবন কাটাতে চায়। আর একজন বাবা হিসাবে তিনিও চেয়েছিলেন তার ছেলে যেন নিজের পছন্দের জীবনটা বেছে নিতে পারে। নিজের অসুস্থতার কথা জানিয়ে জিসুনের সেই স্বাধীন জীবনের ওপর কোনো বোঝা চাপাতে চাননি তিনি। বাবার এই নিঃস্বার্থ ভালোবাসার কথা জানার পর জিসুনের মন বদলে যায়। সে সিদ্ধান্ত নেয় এবার থেকে সে কোরিয়াতেই থাকবে আর বাবার কাজও সে নিজেই সামলাবে। এভাবেই দেখতে দেখতে 3 বছর কেটে যায়। এই 3 বছরে জিসুন আর হিমারির মধ্যে কোনো যোগাযোগ ছিল না। দুজনেই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ভাগ্য যে তাদের গল্প এখনও শেষ করেনি সেটা তারা কেউ জানতো না। কারণ 3 বছর পর একদিন হঠাৎ করেই জিসুন নিজের হোটেলে হিমারিকে দেখতে পায়। হিমারি কয়েকজন জাপানি ট্যুরিস্টদের সঙ্গে সেখানে এসেছিল নিজেদের কাজের জন্য। 3 বছর পর হঠাৎ একে অপরকে সামনে দেখে দুজনেই কিছুটা অবাক হয়ে যায়। কথাবার্তার এক পর্যায়ে জিসুন জানতে পারে হিমারি এখন আবার সিঙ্গেল। তার এক্স প্রেমিক তাকে আবারও ছেড়ে চলে গেছে। আর এবারে মনে হচ্ছে তাদের সম্পর্কটা সত্যিই চিরতরে শেষ হয়ে গেছে। অন্যদিকে জিসুনও এই 3 বছরে আর কোনো সম্পর্কে জড়ায়নি, অর্থাৎ এত বছর পরেও দুজনেই একা। তখন তারা বুঝতে পারে সময় তাদের আলাদা করে রাখলেও তাদের মনের অনুভূতিটা পুরোপুরি মুছে দিতে পারেনি। তাই এবারে দুজনে একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে। হয়তো এবারে নতুন করে শুরু হবে তাদের সেই অসমাপ্তি ভালোবাসার গল্প।
হয়তো 3 বছর আগে যে সম্পর্কটা একটা ভুল বোঝাবুঝির কারণে থেমে গিয়েছিল, আবার সেটা নতুন একটা সুযোগ পাবে। আর দুজনের চোখে সেই নতুন আশার ইঙ্গিত রেখেই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবেন না। আর এমনই ধরনের মুভি ড্রামা দেখার জন্য কমেন্টে কিছু একটা ভালো লিখে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।